ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সঙ্গে আছি আমি সানজানা আইভি। অনেকদিন পরে আমার কো হোস্ট মঞ্জুরি আজাদের সাথে শো করতে পারছি, এটা তো আসলে খুবই এনজয়িং। এবং লাস্ট ইয়ার আজকের দিনে কিন্তু আমরা একসাথে শো করেছিলাম। ওয়ার্ডটা মানে আসলে এটা অদ্ভুত একটা লাক আমাদের জন্য। আমরা সবসময় এনজয় করি একসাথে শো করতে, অনেক দিন পর একসাথে শো করে আসলে ভালো লাগছে। হোপফুলি আমরা যেহেতু মানে এই যে এখন যেই নিউজগুলো দিব সেটাতেও হয়তো বা কিছু ভালো পজিটিভ কিছু নিউজ দিতে পারবো আমরা। একদমই তাই, ঠিক বলেছো। শুরুতেই জানাতে চাই, জার্মানির শিশু শ্রম আইনের জন্য ইউরোর গ্রুপ পর্বে পুরো 90 মিনিট খেলতে পারেননি স্পেনের লামিন ইয়ামাল। ইউরোর খেলা সর্বকনিষ্ঠ এই ফুটবলারকে খেলা শেষ হওয়ার আগেই তুলে নিতে হয়েছে। জার্মানির শিশু শ্রম আইন অনুযায়ী নাবালকদের রাত 11টার পর যে কোনো খেলা বেআইনি হওয়ায় ইসমাইলকে ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নিতে বাধ্য হন কোচ ডে লা ফুয়েন্তে। 16 বছর বয়সে স্পেনের হয়ে জাতীয় দলে খেলছেন এবারে ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিন ইয়ামাল। এত অল্প বয়সে জাতীয় দলে খেলে গড়ে ফেলেছেন ইতিহাস। গ্রুপ পর্বে 3 ম্যাচে পুরো 90 মিনিট খেলতে পারেননি তিনি। নেপথ্যে জার্মানির শিশু শ্রম আইন। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 86 মিনিট, ইতালির বিরুদ্ধে 71 মিনিট ও আলবেনিয়ার বিরুদ্ধে 19 মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জার্মানির আইন অনুযায়ী ইয়ামাল নাবালক, তাই তাকে তুলে না নিলে জরিমানা দিতে হতো স্পেনকে। জার্মানির শিশু শ্রম আইন অনুযায়ী নাবালকদের স্থানীয় সময় রাত 8টার পরে কাজ করানো বেআইনি। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত 11টা পর্যন্ত। ইউরোয় জার্মানির শেষ খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত 9টায়। বাংলাদেশ সময় রাত 1টায় হয়েছে ম্যাচগুলো। রাত 10টায় যেসব খেলা শুরু হয়েছে তা শেষ হতে হতে প্রায় 12টা বেজে যায়, যে কারণে গ্রুপ পর্বের 3টি ম্যাচে ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছে ডে লা ফুয়েন্তে। না তুললে শিশু শ্রম আইনে এক ম্যাচের জন্য 27 লক্ষ টাকা জরিমানা দিতে হতো স্পেনের ফুটবল সংস্থাকে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচ শুরু হয়েছে স্থানীয় সময়ে সন্ধ্যা 6টায়, তাই সেই ম্যাচে ইয়ামালকে খেলানো কোনো সমস্যা হয়নি। তবে প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার বিপক্ষে রাত 9টায় খেলা শুরু হলেও ইয়ামাল পুরা ম্যাচ খেলেছেন। নকআউট হয় তাকে তোলেননি কোচ। যে ম্যাচে ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর প্রয়োজন হবে খেলাবো তাকে, আইনের কথা ভাববো না। এবারের ইউরো এখন পর্যন্ত ইয়ামাল গোল করতে না পারলেও দলকে জেতাতে বড় ভূমিকা নিচ্ছেন, ভালো খেলছেন তিনি, তাই তাকে খেলাতে গিয়ে যদি জরিমানা দিতে হয় তাতেও রাজি আমরা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে রাত 9টায় খেলতে নামবে স্পেন। ফাইনালে উঠলেও সেই ম্যাচও হবে একই সময়। সেই দুই ম্যাচেও ইয়ামালকে পুরো সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ। অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচে জার্মানি শিশুশ্রম আইন ইয়ামালকে আটকে দিলেও নকআউটে কোনো আইনের তোয়াক্কা করছে না স্পেন। নিজেদের চতুর্থ ইউরো জেতার অপেক্ষায় রেড ফিওরিরা। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। কি চমৎকার একটা নিউজ বলতে গেলে, যে যেরকম আইন আছে সেই আইনটা আবার মানা হচ্ছে ইউরোর মতন একটা এত বড় টুর্নামেন্টে। সেইখানেও আসলে ছোট্ট একটা বিষয় হয়তোবা, তারপরেও হয়তোবা মানে এই জিনিসটা যে এত চমৎকারভাবে মেনটেন করা হয়েছে, যে শিশুশ্রম আইনটাকে যে 11টার পরে যে কোনো খেলাই বেআইনি সো খেলানো হয়নি। সো এই জিনিসগুলো কি আসলে একটা গুড এক্সাম্পল কিনা? একদমই তাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যদি হিসেব করে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুড সাইন। একদম প্রপার রেস্ট হচ্ছে, একটা প্রপার সাইকেলে তার ঘুমানো হচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু পারফেক্টলি আছে। আর আশা করি সব দেশেই মোটামুটি এই টাইপের 11টা না হোক 12টার মধ্যে সব ধরনের খেলা ব্যান করে দেওয়া উচিত। ওকে, লেটস সি। কিন্তু এখানে কিন্তু ক্রিকেটের কিছু আমাদের কাছে নিউজ আছে, সেগুলো চলে যাব প্লিজ। ক্রিকেটারদের মর্যাদা হানিকর কোনো সংবাদ বা ঘটনায় তাদের পাশে থাকবে বিসিবি, এমনটাই জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের সাথে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার সার্ভিস পাওয়ার কথা নিশ্চিত করেছেন নিজামুদ্দিন চৌধুরী। বাংলাদেশের ক্রিকেটে এখন টক অব দ্য টাউন তাসকিনের ঘুমকাণ্ড। ভারতের বিপক্ষে ম্যাচ মিসের পর রীতিমতো ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি উত্থাপন করা হয় বোর্ড সভায়ও। বোর্ড সভার পর নিজের মন্তব্য জানান সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সেই স্ট্যাটাসে তিনি বলেন, সামাজিক মর্যাদা নষ্ট হয় এমন সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন গণমাধ্যমের উপর। এসব বিষয়ে সবসময় ক্রিকেটারদের পাশে থাকে বিসিবি, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তাই তো বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন দিয়ে রাখলেন সতর্কবার্তা, প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবে না বিসিবি। ইন জেনারেল আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে এবং এই বিষয়ে কিছু ইন্ডিকেশন আপনারা পেয়েছেন।
বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়া, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যখনই অ্যাগেন্স্ট দ্য স্পিড অফ দ্য গেম হবে, এটা অবশ্যই বোর্ড সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন মুস্তাক আহমেদ, কারণ ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিসিবির জন্য যা বড় ধাক্কা। তবে দূরে থাকলেও তার পরামর্শ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে দীর্ঘমেয়াদে তাকে পেতে চায় বিসিবি। মুস্তাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট T20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি, এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। তবে আগস্টে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের সময় মুস্তাককে দলের সাথে পাওয়া যাবে বলছেন বিসিবির প্রধান নির্বাহী। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সেই ইনিংসটা হয়ে গেছে আর কি। 18 বছর আগে বাংলাদেশের বিপক্ষে করার রেকর্ড 201 রানের অপরাজিত ইনিংসের কথা মনে করিয়ে দিতেই এমন উত্তর সাবেক অজি পেসার জেসন গিলেস্পির। পাকিস্তান টেস্ট দলের কোচ হিসাবে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট এবার প্রতিপক্ষ হিসাবে পাচ্ছেন সেই বাংলাদেশকেই। তবে টাইগারদের এই দলটি নিয়ে বেশ সতর্ক গিলেস্পি, বলছেন বাংলাদেশ খুবই ভালো দল। ছিলেন অস্ট্রেলিয়ার দাপুটে দলের সদস্য, জিতেছেন বিশ্বকাপ সহ সম্ভাব্য সব শিরোপা। তারপরও জেসন গিলেস্পির স্মৃতির মণিকোঠায় হয়তো বিশেষ অনুভূতি দেয় সাদা পোশাকের এক ম্যাচ। 18 বছর আগের সেই ম্যাচে প্রতিপক্ষ আবার বাংলাদেশ। চট্টগ্রামে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে রেকর্ড 201 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাবেক এই ওজি পেসার। কাকতালীয়ভাবে এটিই ছিল ক্যারিয়ারে তার শেষ টেস্ট। সেই গিলেস্পি এবার কোচ হিসেবে দায়িত্ব নিলেন পাকিস্তান টেস্ট দলের। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সেই বাংলাদেশকেই। তাই তো সংবাদ সম্মেলনে ভেসে এলো বাংলাদেশের বিপক্ষে 18 বছর আগে করা 201 রানের সেই অপরাজিত ইনিংসের কথা। দেখুন, ওই ইনিংসটা হয়ে গেছে আর কি। আমার ক্যারিয়ার নিয়ে আমি খুবই ভাগ্যবান। 10 বছর টেস্ট ক্রিকেট খেলেছি, আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা, মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেই দিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকবো না, তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। 30 জুলাই করাচিতে হবে দ্বিতীয় টেস্ট। 1 মাস বিরতি দিয়ে এরপর ইংল্যান্ডকে আতিথ্য জানাবে পাকিস্তান। তবে জেসন গিলেস্পির পরিকল্পনায় এখন শুধুই বাংলাদেশ। 18 বছরের ব্যবধানে বদলে যাওয়া টাইগারদের নিয়ে বাড়তি সতর্ক এই সাবেক ওজি পেসার। আমার সব ভাবনা এখন পাকিস্তান দলকে নিয়ে। দলের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা থাকবে। তবে বাংলাদেশ খুব ভালো দল, প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তা করব। তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি, সেজন্য আমি মুখিয়ে আছি। গিলেস্পি তার ক্যারিয়ারের ইতি টানলেও কোচ হয়ে ফিরছেন সেই বাংলাদেশের বিপক্ষেই। এখন দেখার অপেক্ষা 18 বছর আগে তার সেই ইনিংসের জবাব বাংলাদেশ কিভাবে দেয়। মুজামিন তারেক, যমুনা স্পোর্টস। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি20তে সেঞ্চুরি রেকর্ড করেছেন অভিষেক শর্মা। এছাড়া বয়সের হিসেবে চতুর্থ কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে টি20 সংস্করণে সেঞ্চুরি করলেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলি যুগের পর যুগ নতুনের নিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়ার যাত্রা। দারুণ এক জয়ের দিনে রেকর্ডের পাতায় নিজের নামকে স্মরণীয় করে রাখলেন ভারতের নতুন ওপেনার অভিষেক শর্মা। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি20 ম্যাচেই সেঞ্চুরি করলেন ভারতীয় নয়া ওপেনার অভিষেক শর্মা। এদিন বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি20তে সেঞ্চুরি রেকর্ড গড়েছেন। দীপু খোদা নিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে টি20 সেঞ্চুরি করেছিলেন। এছাড়া বয়সের হিসেবে চতুর্থ কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে এই সংস্করণে সেঞ্চুরি করলেন তিনি। নিজের প্রথম ম্যাচে ডাক মারার পর এদিন সেঞ্চুরি পেয়ে যান অভিষেক শর্মা। তবে সেঞ্চুরি করার পথেও আছে রেকর্ড। জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনো কোনো ভারতীয় ব্যাটার টি20 ক্রিকেটে 100 রান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।
33 বলে ব্যক্তিগত 50 করেন অভিষেক, আর সেঞ্চুরি করেন মোট 46 বলে। অর্থাৎ 50 থেকে 100-তে যেতে অভিষেক খেলেছেন মোটে 13 বল। টি-20 ক্রিকেটে 50-কে সেঞ্চুরিতে পরিণত করতে অভিষেকের চেয়ে কম বলে খেলেছেন মোটে 2 জন। 2017 সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলার, আর একই বছরে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা 50-কে সেঞ্চুরিতে পরিণত করতে খেলেছিলেন 12 বল। ভারতের হয়ে এদিন দ্রুততম শতকের রেকর্ড বুকেও নিজের নাম লিখেছেন অভিষেক শর্মা। 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের সেঞ্চুরি এসেছিল 35 বলে। একই দলের বিপক্ষে 2023 সালে সূর্যা কুমার যাদব সেঞ্চুরি করেন 45 বলে, আর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের শতক এল 46 বলে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। এবারে দেশের ক্রিকেট উন্নয়নে হাই পারফরম্যান্স ইউনিটের বড় ভূমিকা থাকবে ভবিষ্যতে, এমনটাই মনে করছেন ব্যাটিং কোচ রাজিন সালেহ। রাজশাহীতে 2 সপ্তাহের ক্যাম্পে ক্রিকেটাররা বেশ উপভোগ করেছে বলে জানান তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্যাটারদের বল সিলেকশনে কিভাবে উন্নতি করা যায় সেই দীক্ষাই দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। দেশটির নর্দার্ন টেরিটরি টি-20 টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-20 সিরিজে অংশ নেবে তারা, যেখানে পাকিস্তান এই দল সহ অংশ নেবে স্থানীয় আরও 7টি দল, যা এরই মধ্যে তকমা পেয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল সফর হিসেবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়ায় এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মানছেন রাজিন সালেহ। বিদেশের মাটিতে নিজেদের প্রমাণের বড় মঞ্চ বলে মনে করেন এইচপি দলের এই ব্যাটিং কোচ। ইন্টারন্যাশনাল সফর, এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা খেলবে, যেমন পাকিস্তান টিম আসতেছে, ওইখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলাররা আছে যাদের এগেনস্টে আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ, তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। দেশের ক্রিকেটে হাই পারফরমেন্স ইউনিট বড় চ্যালেঞ্জের জায়গা বলে জানান রাজিন সালেহ। রাজশাহীতে 2 সপ্তাহের ক্যাম্প ক্রিকেটাররা বেশ উপভোগ করেছেন বলে জানান তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন বিষয় মনে করেন রাজিন। প্লেয়াররা বুঝবে যে আমি কীভাবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারি, ওই জায়গায় কীভাবে ভালো খেলা যায়। এটা আমি প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা বড় একটা অপরচুনিটি, যে সামনে যদি তারা এই 1.5 মাস যদি তারা তাদের এই কাজটাকে মানে ইউটিলাইজ করতে পারে, আমি মনে করি যে তাদের জন্য সামনে ভালো একটা ফিউচার আছে। অস্ট্রেলিয়ায় সিরিজ শুরু হতে এখনও 1.5 মাসের মতো সময় বাকি আছে। এই সময়টায় ভালোটা দিতে পারলে ক্রিকেটাররা সেরা অর্জন পাবে বলে আশা প্রকাশ করেন রাজিন সালেহ। পাশাপাশি উইকেটের ভিন্নতা থাকায় বল সিলেকশনে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। অস্ট্রেলিয়ার উইকেট একটু ডিফারেন্ট হবে। আপনি যদি মনে করেন আমাদের দেশের উইকেটে যেভাবে বল রাইজ করে, এর থেকে একটু বেটার রাইজ করবে অস্ট্রেলিয়ার উইকেটে। তো এদের সাথে ডিসকাস করা যে কীভাবে আমি খেললে, কীভাবে কাজ করলে আমি ওইখানে গিয়ে খেলতে পারবো, এটা নিয়ে আমি কাজ করছি এবং দেখা যাক সামনে কতটুকু তারা এগোয়। ক্রিকেট উন্নয়নে দেশি কোচদের এগিয়ে আসাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মানছেন রাজি। তাদের হাত ধরেই পাইপলাইনে ভালো মানের ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন হাই পারফরমেন্স দলের এই ব্যাটিং কোচ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে বাংলাদেশের যে হতশ্রী পারফরমেন্স ছিল বিশেষ করে ব্যাটারদের, এটা কিন্তু সবারই মোটামুটি চোখে পড়েছে। টপ অর্ডার থেকে শুরু করে টেইল এন্ডার সব ব্যাটাররাই কিন্তু আসলে ব্যর্থ ছিলেন, বিশেষ করে লিটন দাস, তারপর নাজমুল শান্ত। এবার কি আসলে তাদের ব্যাটিংয়ের খরাটা কাটবে, যেহেতু তারা রাজশাহীতে 2 সপ্তাহের ক্যাম্প করেছে ব্যাটিং কোচ রাজিন সালের সাথে? hope we only can do this actually. Hope is the only thing. আমার কাছে মনে হয় যে এইচপি দলের ব্যাপারে রাজিন সালের যে কথাটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আসলে যেহেতু পাইপলাইনের পুরো বিষয়টাই হচ্ছে কি এইচপি দলের উপর অনেকটাই নির্ভরশীল, কারণ এইচপি দলের উন্নতি হলে এইখান থেকেই তো সহজেই ক্রিকেটাররা উঠে আসবে। সো এই জায়গায় যতটা ভালোভাবে অনুশীলনটা হবে ততটা সহজ হবে পরবর্তী অধ্যায়টা আমার কাছে মনে হয়। সো এইচপি দলের যে এই যে উন্নয়নের কথাটা রাজিন সালেহ বললেন, আমার কাছে মনে হয় যে কর্তৃপক্ষ এটা নিয়ে আরো ভালোভাবে ভাববে। একদমই তাই, এবং তিনি কিন্তু বল সিলেকশনের কথাও বলেছেন যে কোন বলটাকে আসলে খেলতে হবে, যেই বলটাকে খেলবে কি করে। যে লিটন দাস যেটা করেছিলেন ওয়ার্ল্ড কাপের সময় বল সিলেকশনে অনেক ভুল করেছিলেন, সেই শিক্ষাটাই নিশ্চয়ই নিয়েছেন রাজিন স্যারের কাছ থেকে। আশা করা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটা ব্যাটিং লাইন আপ আমরা দেখতে পারবো। অফকোর্স এদিকে কিন্তু মেজর ক্রিকেট লিগ চলছে, আর সেখানে সাকিব আল হাসান খেলছে। অবশ্যই সেই আপডেট পাওয়ার জন্য আমাদের দর্শকরা মুখিয়ে আছে। একদমই তাই। এবারে মেজর লিগ ক্রিকেটের খবর। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেলেন সাকিব আল হাসান। তবে তার 35 রানের ইনিংসের পরও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে 6 উইকেটে হেরেছে নাইট রাইডার্স। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে 15 রানের মধ্যে টপ অর্ডারের 2 ব্যাটার সাজঘরে ফিরলে উইকেটে আসেন সাকিব। পরিস্থিতি বিবেচনায় এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত 26 বলে 35 রান করে
আউট হন আবরার আহমেদের বলে। শেষ দিকে আন্ডার রাসেলের 40 রানের ঝড়ো ইনিংসে 6 উইকেট হারিয়ে 165 রানের পুঁজি পায় নাইট রাইডার্স। জবাবে ফিন অ্যালেনের 63 ও ম্যাথিউ শর্টের 58 রানে ভর করে 28 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। বল হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন সাকিব, 2 ওভার বল করে দেন 27 রান। সাকিব আল হাসান এই অধ্যায়টা কি আসলে শেষ হয়ে যাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন। বল হাতেও খুব একটা ভালো করতে পারছেন, আর ব্যাটিংটা তো বরাবরই বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল, ব্যাটে রান পাচ্ছিলেন না। কি মনে হয় অধ্যায়টা কি শেষ হওয়ার দিকে নাকি? অলমোস্ট শেষ হওয়ার দিকে। দেখেন ইন্ডিয়ার দিকে যারা করেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা কিন্তু একদম সঠিক সময়ে ওয়ার্ল্ড কাপটা জিতেই কিন্তু অবসর নিয়ে নিয়েছে। তবে সাকিবের আরও কিছু দেয়ার আছে বাংলাদেশের ক্রিকেটকে। আমি আশা করব যে সেই ভালো কিছু দিয়েই ভালো সময়টা চুজ করেই তিনি আসলে বিদায় নেবেন। অবশ্যই মেজর লিগ খেলার আগেও বেশ কয়েকটা কথা বলে গিয়েছিলেন তার ক্রিকেট নিয়ে ভাবনার ব্যাপারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।